দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন। মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে। দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। না না, তোমার কাউকে কিছু বলতে হবে না। আমি থাকতে চাই না। বক্তা কে? কার উদ্দেশ্যে করে বক্তার এই উক্তি? উত্তর: পোস্টমাস্টার গল্পে বক্তা অভিমানহতা রতন। সে এ কথা ওলাপুরের বিদায়ী পোস্টমাস্টারকে উদ্দেশ্য করে বলেছে। উলাপুর থেকে বিদায় নেওয়ার আগে পোস্টমাস্টার রতনকে কি বলেন? উলাপুর থেকে বিদায় নেওয়ার আগে পোস্টমাস্টার রতনকে ডেকে বলেন যে তার কোনো অসুবিধে হবে না। তিনি নতুন পোস্টমাস্টারকে বলে দিয়ে যাবেন যাতে তার খাওয়া পড়ার কোনো অসুবিধে না হয়। বক্তা তা নাকচ করে দেন কেন? বক্তা পোস্টমাস্টারের এই অযাচিত দান মন থেকে মেনে নিতে পারেননি। সেখানে স্নেহ ভালোবাসার কোনো মূল্য নেই। সেখানে অযাচিত দান গ্রহণ করে কি লাভ? তাই বক্তা পোস্টমাস্টারের অযাচিত উপকার করার ইচ্ছেকে নাকচ করে দেয়। স্নেহ অতি বিষয়বস্তু। তাকে যে উপেক্ষা করতে পারে তার কাছ থেকে অযাচিত দান নেওয়ার কোনো মানেই হয় না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কার লেখা? কোন গল্পের অন্তর্গত? প্রসঙ্গ কি? আলোচ্য অংশটি লেখিকা আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে তপনের আশ্চর্য অভিজ্ঞতার কথা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। প্রথম দিন গল্পটি লেখার পর তপনের এ কথা মনে হয়েছে, কারণ সে যে গল্প লিখতে পারে এ কথা ভাবতেই পারেনি। তাই তার কাছে এটা অলৌকিক ঘটনা। বক্তব্য পরিস্ফুট করো। এক গ্রীষ্মের দুপুরে ছাদের সিঁড়িতে বসে লেখা ছোট গল্প প্রথম দিন ছোট মাসির দৌলতে এবং ছোট মেসোর সহায়তায় সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হয়। সূচিপত্রের লেখকের নাম শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প ছেপে বের হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। এ ঘটনা তখন নিজেও বিশ্বাস করতে পারেনি, তাই তার অলৌকিক বলে মনে হয়েছে। তার লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে ভাবতেই তপনের ব্যাপারটা অবিশ্বাস্য, অলৌকিক মনে হয়েছে। জগদীশবাবুর অনুরোধ শুনে বিরাগী মানে হরিদা কি বলেছিলেন? জগদীশবাবুর বাড়িতে থাকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে হরিদা বলেন যে উন্মুক্ত ধরিত্রী তার আসল থাকার জায়গা, দালান বাড়ি বা প্রাসাদ নয়। বিরাগী মানে হরিদা চলে যাওয়ার আগে জগদীশবাবু কি করেন? জগদীশবাবু নোট ভর্তি একটি থলি প্রণামী স্বরূপ হরিদার মানে ছদ্মবেশীর পায়ের কাছে রাখেন। অনুরোধ করেন টাকাটা যেন তিনি তীর্থ ভ্রমণের কাজে লাগান। লেখক কিভাবে পাখির ছানাটির চিকিৎসা করেন? আলোবাবু কার বাড়িতে এসেছিলেন? অবিনাশবাবু পেশায় কি ছিলেন? উত্তর: পায়ে টিংচার আয়োডিন বেঁধে দেন, মানে লেখক পাখির ছানাটির পায়ে টিংচার আয়োডিন বেঁধে দিয়েছিলেন। আলোবাবু এসেছিলেন অবিনাশবাবুর বাড়িতে। অবিনাশবাবু পেশায়
উকিল ছিলেন। এককালে আমার ছিল, এখন আর নহে। বক্তা কে? ২ নাম্বার, রহমতকে কজন পাহারাওয়ালা বেঁধে নিয়ে যাচ্ছিল? ৩ নাম্বার, প্রতিবেশী একখানা কিরূপ চাদরের জন্য রহমতের কাছে ধারিত ছিল? ৪ নাম্বার, কাবুলিওয়ালা কথকের স্বভাবটা কিরূপ ছিল? উত্তর, এককালে আমার ছিল, এখন আর নহে, এটার বক্তা শশীভূষণ। আর রহমতকে দুজন পাহারাওয়ালা বেঁধে নিয়ে যাচ্ছিল। প্রতিবেশী একখানা রামপুরি চাদরের জন্য রহমতের কাছে ধারিত ছিল। আর কাবুলিওয়ালা কথকের স্বভাবটা ছিল উদ্ভিজ্জ প্রকৃতির। সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর, আলোচ্য অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অন্তর্গত। কবি বাংলার দুই প্রধান সম্প্রদায়ের আত্মিক ঐক্যের কথা বলতে গিয়ে আলোচ্য অংশের অবতারণা করেছেন। আলোচ্য অংশে বক্তার বক্তব্য কি? উত্তর, বাংলাদেশের দুটি সম্প্রদায় ভিন্ন ধর্মের হলেও তাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমানদের কোরআনের সুর এসে মিশে যায় উপনিষদের উচ্চারণের সঙ্গে। মিলনের এ এক অপূর্ব শান্তিপূর্ণ সহাবস্থান। কবির বক্তব্য, বাংলাদেশের এই দুই ধর্মের মানুষের ধর্মীয় আচার, তার পালন, তাদের জীবনচর্চার যে অমিল তা বাইরের। অন্তরের তারা একই প্রাণের ভাষায় কথা বলে, এক সুরে জীবনের গান গায়। অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। বক্তাকে? বক্তার চেহারার বর্ণনা দাও। বনফুল রচিত আলোবাবু গল্পে বক্তা গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোবাবু। বক্তার নাম আলোবাবু হলেও চেহারার সঙ্গে নামের সঙ্গতি নেই। বক্তার গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোঁফ দাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি ধপধপে সাদা এবং গায়ের চাদরখানিও সাদা, পায়ে জুতো নেই। তাকে উদ্দেশ্য করে বক্তা কিরূপ সাহায্যের কথা বলেছেন? আলোবাবু লেখকের বৈঠকখানায় উপস্থিত হয়ে ডাক্তার লেখক বনফুলের কাছে সাহায্য চেয়েছিলেন। ডাক্তারবাবু ভেবেছিলেন বোধহয় আর্থিক সাহায্য চান, কিন্তু পরে জানতে পারেন একটা ছোট পাখির ছানার পায়ে চোট লেগেছে। একটা ছেলে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আলোবাবু 2 আনা পয়সায় বাচ্চাটি কিনে নেন, কিন্তু পায়ে চোট লাগায় ছানাটি কষ্ট পাচ্ছিল, তাই ডাক্তারবাবুর কাছে তার চিকিৎসার সাহায্য চান। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘাসুর ঘুসুর স্বপ্নে কথা কয়। কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি 3 পাহাড়ের কোলের ওপারে মনোভূমির হ্রদের কথা প্রসঙ্গে এ কথা বলেছেন। আলোচ্য অংশের তাৎপর্য কি? ঝর্ণা, টিলা, পাথরের মধ্য দিয়ে অজানার পথ চলে গেছে। বনভূমির পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু বোধহয় রূপকথার রাজ্যের। সেখানে বনভূমির ওপারে মনোভূমির হ্রদ মানে দয়, সেখানে অন্ধকারে কাদের ফুসুর ফাসুর ঘাসুর ঘুসুর শোনা যায়। সেসব কথা যেন স্বপ্নের ঘোরে শোনা। দান প্রতিদান গল্পে রাধামুকুন্দর চরিত্র যেভাবে চিত্রিত হয়েছে তা লেখো। উত্তর, রাধামুকুন্দ শশীভূষণের সহোদর নয়, নিকট আত্মীয়ও নয়, গ্রামতুতো ভাই। সে তীক্ষ্ণবুদ্ধি, সুযোগ সন্ধানী ও সাবধানী। শশীভূষণের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা, কিন্তু বড় বউ
ব্রজসুন্দরীর রাধামুকুন্দের জন্য সংসারে অশান্তির সৃষ্টি হয়। পাছে সংসার ভেঙে যায়, তাই সে শশীভূষণের সঙ্গে নিজের আর্থিক সম্পর্ক ঘোচাতে এনাথশাহী লাটের জমিদারি নিলাম করে। কিন্তু শশীভূষণের মহত্বের উপলব্ধি করার ক্ষমতা রাধামুকুন্দের ছিল না। রাধামুকুন্দ কিছুটা স্ত্রৈণ। স্ত্রী রাসমণির কথায় সবসময় কান্না দিলেও এক সংসার থেকে বারবার স্ত্রীর অপমান সহ্য করতে পারেনি। উত্তরটি আরও আছে। এ কারণেই সে শশীভূষণের কাছে গিয়ে নিজের অসহায়তা জানায় এবং বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু শশীভূষণ জানায়, যদি রাধামুকুন্দ চলে যায় তবে তার সুখ কোথায়? সংসারে থাকলে ঘটিবাটিতে একটু ঠোকাঠুকি লাগবেই, তাই বলে তাকে সংসার ত্যাগ করে চলে যেতে হবে? এতে রাধামুকুন্দ কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার হৃদয়ভার কমেনি। রাধা গোবিন্দ মানে রাধা মুকুন্দ কর্মপটু, পরিশ্রমী ও সাবধানী। এ কারণেই শশীভূষণ তাকে জমিদারির দেখাশোনা ও কাজকর্মের ভার দিয়েছিলেন। সে তীক্ষ্ণ বুদ্ধি ও সাবধানী হয়ে মোখতারি করে অতি অল্প দিনের মধ্যে এনাথশাহী লাটের জমিদারি ফিরিয়ে আনে। আরেকটু রয়েছে। শুধু তাই নয়, রাধামুকুন্দ নিম্নবর্ণীয় ব্যবসায়ীর সঙ্গে কূটনৈতিক চালে তাকে পরাজিত করে এবং অল্প সময়ের মধ্যে এনাথশাহী লাটের জমিদারি ফিরিয়ে আনে। প্রজাদের খেপিয়ে তাকে ব্যতিব্যস্ত করে নিজের কাজ হাসিল করে নেয়। তবে রাধামুকুন্দের ভ্রাতৃপ্রীতি অসাধারণ। সহোদর ভাইয়ের প্রতি ও মানুষের এমন প্রীতি দেখা যায় না। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। কার হৃদয়ের কথা বলা হয়েছে? কখন তিনি তা অনুভব করতে লাগলেন? উত্তর, উলাপুরের পোস্টমাস্টারের কথা এখানে বলা হয়েছে। উলাপুরে গ্রাম ছেড়ে নদীপথে নৌকা করে বাড়ি যাওয়ার সময় তিনি হৃদয়ের বেদনা অনুভব করতে লাগলেন। এই ব্যথা বেদনার কারণ কি? এই হৃদয় বেদনার কারণ না বলা স্নেহ। স্নেহ অতি বিষম বস্তু। রতন বালিকা হলেও পোস্টমাস্টারের সেবা শুশ্রূষা করে জননীর স্থান অধিকার করে নিয়েছিলেন। রোগে শোকে তাপে তার পাশে থেকে রতন তার কর্তব্য পালন করেছে। সেই রতনকে তিনি ফেলে এলেন, কিংবা কিছু টাকা দিয়ে তার দায়িত্ব সারতে চেয়েছিলেন। কাজটা কি তার উচিত হয়েছে? এই বিবেকের দংশনই তার মনোবেদনার কারণ। এরপর বক্তার কি মনে হয়েছিল? নদীপথে যাওয়ার সময় বক্তার মনে হয়েছে এ ভুলটা তার শুধরে নেওয়া দরকার। অনাথা বালিকার মুখখানি বারবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। একবার নিতান্তই ইচ্ছা হয় ফিরে গিয়ে রতনকে নিয়ে আসেন। আবার পরে মনে হয়, এ সংসারে কে কার? পৃথিবীতে কেউ কারো নয়। তাই মনোবেদনা চেপে ফিরে যাওয়াই শ্রেয়। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। মেয়েটির রং কালো হলেও সে দেখতে সুশ্রী। যৌগিক বাক্য। মেয়েটির রং কালো কিন্তু দেখতে বেশ সুশ্রী। স্টেশনে পৌঁছালাম কিন্তু গাড়ি ছেড়ে দিল। জটিল বাক্য। যেমনি স্টেশনে পৌঁছালাম অমনি গাড়ি ছেড়ে দিল, বা যখন স্টেশনে পৌঁছালাম তখন গাড়ি ছেড়ে দিল। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। তোমার মতো সাহস আমার নেই। জটিল বাক্য। তোমার যেমন সাহস আছে আমার তা নেই। আমি বিরাগী, তাই রাগ নামে কোনো রিপু আমার নেই। সরল বাক্য। বিরাগী হওয়ায় আমার রাগ নামে কোনো রিপু নেই। গল্পটা শুনে খুব গম্ভীর হয়ে গেল হরিদা। যৌগিক বাক্য। গল্পটা হরিদা শুনল এবং শুনে বেশ গম্ভীর হয়ে গেল। সমাসের সাহায্যে এক পদে পরিণত করো। কুলের সমীপে উপকূল। দেনা ও পাওনা দেনা পাওনা। পুণ্য যে তিথি পুণ্যতিথি। লক্ষ্যের সদৃশ উপলক্ষ। দিন দিন প্রতিদিন। যিনি দেব তিনি ঋষি দেবর্ষি।
নির্দেশ অনুযায়ী সন্ধিযুক্ত করো। বাক যোগ ঈশ্বরী, বাগীশ্বরী। তরু যোগ ছায়া, তরুচ্ছায়া। হৃদ যোগ কম্প, হৃৎকম্প। উদ যোগ হার, উদ্ধার। সম যোগ বোধন, সম্বোধন। জীবন যোগ মৃত, জীবস্মৃত। চলিত ভাষায় রূপান্তরিত করো, মানে উপরেরটা সাধু, নিচেরটা চলিত। প্রশ্ন দেখো, একবার অন্তত নিজের কলমকে দেখা গিয়েছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলমে। হঠাৎ অসাবধানবশত বুকে ফুটিয়া গিয়েছিল। সেই আঘাতের পরিণামেই নাকি মৃত্যু? উত্তর, একবার অন্তত নিজের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা যান নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়েছিল। সেই আঘাতের পরিণামেই নাকি মৃত্যু।